তাহলে তোদের আগের দিন করিয়েছিলাম যে বিভিন্ন মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মের পিরিয়ডিক্যালি রিপিটেশন বা পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি, যেমন অ্যাটমিক ভলিউম, যেমন মেটালিক নন মেটালিক প্রপার্টি, যেমন রিডিউসিং এবং অক্সিডাইজিং প্রপার্টি ইত্যাদি, এগুলোকে এর আগের দিন হয়েছে। আজকে তোদের বলেছিলাম যে ইলেকট্রোনেগেটিভিটি, আয়নাইজেশন পোটেন্সিয়াল আর ইলেকট্রন অ্যাফিনিটি, এই তিনটেকে একসঙ্গে বলবো, পড়াবো, এবং তার মধ্যে আয়নাইজেশন পোটেন্সিয়াল এবং ইলেকট্রন অ্যাফিনিটি, আয়নীভবন বিভব এবং ইলেকট্রন আসক্তি, এই দুটোকে বইয়ে যদিও একটা ক্রম দিয়েছে, ডান দিক থেকে বাঁ দিকে গেলে কী হয়, উপর থেকে নিচের দিকে গেলে কী হয়, কিন্তু তোদেরকে আমি বারণ করেছি এটা বইয়ের ওইটা ফলো করবি না, কারণ প্রচুর ব্যতিক্রম আছে। আজকে ওই জায়গাটাকে আমি দেখাবো। আজকে শুরু করি ল্যান্থানাইড কন্ট্রাকশন দিয়ে। ল্যান্থানাইডগুলো সম্পর্কে আমরা পড়েছি, তাদের ইলেকট্রনীয় বিন্যাস পড়েছি, ল্যান্থানাইড কন্ট্রাকশনকে আমি পড়াবো। তার আগে একটা কথা তোদের একটু বলে দিই, অনেক গার্জেন আমাকে ফোন করেছিলেন অফলাইনে শুরু করার জন্য, কিন্তু আমি এই মাসে অফলাইন শুরু করার আমার কোনো প্রশ্নই নেই, কারণ যে করোনার যে সেকেন্ড ওয়েভটা, মানে একদম জেলাগুলো, যেগুলো ছোটো ছোটো জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এইসব জেলাতে কিন্তু এবারে আছড়াচ্ছে, এবং শুনতে পাচ্ছিস বাঁকুড়া টাউনেও বেশ কিছু কিন্তু কোভিড আক্রান্তের খবর পাওয়া গেছে। তাহলে এই অবস্থাতে আমি জুলাই মাসে শুরু করার আমার কোনো চান্সই নেই, কারণ আমি পুরো একদম ফেব্রুয়ারি থেকে কোভিড-19 সম্পর্কিত সমস্ত লেখাপত্র, সায়েন্টিফিক জার্নাল, এগুলো ফলো করছি। কি ভয়ানক ব্যাপার সেটা আমি জানি, আমি তাড়াহুড়ো করে সিদ্ধান্তটা নেব না। আগস্ট থেকে কম করে পড়াতে পারি, এটা এখন ভাবনা চিন্তার স্তরে আছে। তবে এইটুকু বলে দিচ্ছি, অনলাইন অফ হবে না। যারা বাইরে থাকিস তাদের জন্য অনলাইন যেমন চলছে চলবে, শুধুমাত্র বাঁকুড়ার ছেলে মেয়েদের জন্য কয়েকজনকে মাত্র নিয়ে আমি কিন্তু অফলাইন আগস্ট থেকে শুরু করতেও পারি। আমার সঙ্গে জুলাইয়ের শেষের দিকে যোগাযোগ করবি তোরা। আমি এটা ভাবনা চিন্তা স্তরে রেখেছি। বাঁকুড়াতে পরিস্থিতি কী হয় দেখি জুলাইয়ের শেষ দিকটাতে, তারপর সিদ্ধান্তটা নেব। আগস্ট থেকে শুরু করার একটা পরিকল্পনা আছে, বোঝা গেল। কিন্তু পাশাপাশি এটাও বারবার বলছি, অফলাইন যাই শুরু হোক না কেন, আমার অনলাইন ক্লাস চলবেই। এই বছরটা পুরো আমার অনলাইন ক্লাস চলবে। অনলাইন খুব দরকারি জিনিস। কখন কি পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে, হয়তো 1 মাস 15 দিন শুরু করলাম, হঠাৎ করে বাঁকুড়ার অবস্থা খুব খারাপ হয়ে গেল, আবার আমাদেরকে অফ করতে হবে, তাহলে অনলাইন থেকে বেরিয়ে গেলে চলবে না। অনলাইনটা কিন্তু চলবেই। এই দেখ, নভেম্বর পর্যন্ত যখন সেন্ট্রাল গভর্নমেন্ট রেশন দিচ্ছে, বা স্টেট গভর্নমেন্ট নেক্সট ইয়ারের জুন পর্যন্ত রেশন ঘোষণা করেছে, তার মানে খুব পরিষ্কার গভর্নমেন্টের পলিসিটা বোঝাই যাচ্ছে যে এই লকডাউন, সেমি লকডাউন, আনলক, এই যে সাইক্লিক প্রসেসটা, এটা কিন্তু চলতে থাকবে এই বছরটা জুড়ে। তাহলে আমাদেরকে, এবং কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, এরকম সাবজেক্টগুলোর থেকে আমাদের ডিট্যাচড হয়ে গেলেও চলবে না, কারণ জয়েন্টটা আমাদেরকে দিতে হবে, উচ্চ মাধ্যমিকে দিতে হবে। তাহলে কিন্তু এইগুলো আমাদেরকে অনলাইন ক্লাসটার থেকে বাইরে বেরিয়ে গেলে চলবে না। অনলাইন ক্লাসটা আমরা রাখবো, আমি তো রাখছি, এবং আগস্ট থেকে হয়তো আমি কম স্টুডেন্টদেরকে নিয়ে সোশ্যাল ডিস্টেন্স প্রপার মেনে আমি হয়তো অফলাইনে ক্লাস শুরু করতে পারি, কিন্তু অনলাইন ক্লাসটা আমার থাকবেই, এটা পার্মানেন্টলি থেকেই যাবে, ঠিক আছে। তো আমি শুরু করছি। দেখ, আজকে যেটাকে পড়াবো সেটা হচ্ছে ল্যান্থানাইড কন্ট্রাকশন। ল্যান্থানাইড কন্ট্রাকশন হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় ল্যান্থানাইড সংকোচন। এ দেখ, ল্যান্থানাইড কন্ট্রাকশন বা ল্যান্থানাইড সংকোচন আমি লিখে দিয়েছি। তোরা বইয়ে হয়তো বইটা পড়তে গিয়ে তোদের এটা নজরে এসেছে, কিন্তু ব্যাপারটা একটু বলে দিই, এমন কিছু কঠিন ব্যাপার নয়। বইয়ে আসলে অতিরিক্ত জটিল ভাষা ব্যবহার করেছে বলে একটু সমস্যা হয় স্টুডেন্টদের। ব্যাপারটা ভীষণই সোজা। ল্যান্থানাইড কন্ট্রাকশনগুলো হচ্ছে কি, যে ল্যান্থানাইডগুলো দেখ, প্রতিটা ল্যান্থানাইড মানেই হচ্ছে গ্রুপ 3B মৌল। তাহলে প্রত্যেকের ভ্যালেন্সি সমান 3। তাহলে যত ল্যান্থানাইড আছে, সি বল, পিআর বল, এলইউ বল, প্রত্যেকেরই যোজ্যতা হচ্ছে 3, যেহেতু তাদের যে ক্যাটায়নগুলো হবে +3 করে। তাহলে এদের যে ক্যাটায়নগুলো আছে তাদের দেখা যায় যত বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া যায়, তত এদের
অ্যাটমিক রেডিয়াস বা এখানে আয়নগুলো দেখেছি, আয়নীয় রেডিয়াস ডিক্রিজ করে, হ্রাস পায়। এই যে এক একটা করে ল্যান্থানাইডের আয়ন 3+ আয়ন, প্রত্যেকটাই 3+, কারণ যোজ্যতা প্রত্যেকের 3, যেহেতু এরা গ্রুপ 3B মৌল, তাহলে এটা হ্রাস পায়। ঠিক আছে, মজাটা অন্য জায়গায় আছে। এখন বাঁ দিক থেকে ডান দিকে গেলে সবাইকার তো হ্রাস পায়। যেমন গ্রুপ 3B হতে হবে কেন? চোখে ধর পিরিয়ড 2, এখানে পিরিয়ড 1-এ আছে হাইড্রোজেন আর হিলিয়াম, তারপরে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। তো এদিক থেকে এদিকে তো হ্রাস পায়, ডিক্রিজ করে। তাহলে প্রত্যেকটা পিরিয়ডেরই বাঁ দিক থেকে ডান দিকে গেলে অ্যাটমিক বা আয়নিক রেডিয়াসটা কমবে। তাহলে আলাদা করে ল্যান্থানাইডের বেলায় আলাদা করে একটা নাম ল্যান্থানাইড কন্ট্রাকশন দিতে গেল কেন বিজ্ঞানীরা? কেন পিরিয়ড 2 কন্ট্রাকশন, পর্যায় 2-এর সংকোচন, পর্যায় 1-এর সংকোচন, পর্যায় 3-এর সংকোচন, পিরিয়ড 4 কন্ট্রাকশন, এরকম কেন নাম দিচ্ছে না? ল্যান্থানাইডের বেলায় কেন এই নামটা দিচ্ছে? তার একটা খুব সুন্দর কারণ আছে, কারণটাকে লক্ষ্য কর। অ্যাকচুয়ালি ল্যান্থানাইড কন্ট্রাকশন, ল্যান্থানাইডগুলোর হয় CPr-Lu। তুই যদি আয়নগুলো না লিখিস তাহলেও হবে, CPr-Nd, আয়ন 3+ ধর নেই তাহলেও হবে ল্যান্থানাইড কন্ট্রাকশন। কিন্তু 3+ আয়নগুলোর ক্ষেত্রে এই কন্ট্রাকশনটা, এই সংকোচনটা নিয়মানুগ, মানে রেগুলার। দেখ, আমি নিচে পাইকোমিটারে রেডিয়াস R-কে আমি দেখিয়েছি, ভ্যালুগুলোকে লিখে দিয়েছি। এটা C3+টা 103, তারপরে 101, 198, 96, অর্থাৎ দেখ প্রতিটা বাঁ দিক থেকে যখন ডান দিকে যাচ্ছিস 2 ইউনিট বা 1 ইউনিট করে কমছে। 2 বা 1, 2.5ও নয়, 3.5ও নয়, 1.78ও নয়, একদম প্রপার 2 বা 1 পাইকোমিটার করে করে কমে যাচ্ছে। তাহলে এই যে নিয়মানুগভাবে কমছে, এই নিয়মানুগভাবে কমাটা কিন্তু অন্য কোথাও দেখতে পাবে না। এবার বাকি যে জায়গাগুলো কমে, এবার তুই যদি CPr-Ndpm মানে 3+গুলো নেই দিয়ে তুই যদি দেখতে যাস, হিসেবগুলো যদি দেখিস, বইয়ে তো দেখতে পাবি না, গুগলে সার্চ করলে পেয়ে যাবি, দেখতে পাবি এই যে কমাটা তো রেগুলার নয়, অ্যাবনর্ম্যালভাবে কমে। এটার থেকে এটার হয়তো গ্যাপ 2.5, এটার থেকে এটার গ্যাপ হয়তো 1.7, এটার থেকে এটার গ্যাপ হয়তো 2, এটার থেকে এটার গ্যাপ হয়তো 3.1, এরকম করে অ্যাবনর্ম্যালভাবে কমে। যেহেতু ল্যান্থানাইড 3+ আয়নগুলোর ক্ষেত্রে এই ছোট হওয়াটা, এই ডিক্রিজটা রেগুলার বা নিয়মানুগ, তাই আলাদা করে ল্যান্থানাইড কন্ট্রাকশন নামটা দেওয়া হয়েছে। এখন হচ্ছে এর কারণ কি? এখন এর কারণটা হচ্ছে কি, কারণ দেখ, কজ বা কারণ বা কজটা হচ্ছে তাকে বিন্যাসটা। যে কোনো ল্যান্থানাইডের বিন্যাস হচ্ছে 4f 1 থেকে 14, 5d 0 থেকে 1, 6s 2। এটা আমরা আগে পড়েছি। এখন পিরামিডাল মডেলটা করে যদি দেখিস বা আব্বা প্রিন্সিপালে যদি লিখিস, দেখবি প্রথমে 6s, তারপর 4f, তারপর 5d আছে। আমি তোদের বলেছিলাম ল্যান্থানাইডের ঠিক আগের মৌলটা ল্যান্থানাইডগুলো 14টা, তার আগেরটা ল্যান্থানাম, যেটাই গ্রুপ 3Bতে আমরা স্থান দিয়েছি ডি ব্লকে। ল্যান্থানাম বারবার এটাকে আলোচনা করা হয়েছে। সেই ল্যান্থানামের 6s2 5d1। এরপরে যখন পরের ইলেকট্রনটা ঢুকছে তখন কিন্তু 6s2 পর 4f1 হয়ে যাচ্ছে। 4f1 তাহলে কি হচ্ছে, কেন 4f1টা কেন হচ্ছে, 4f2টা কেন হচ্ছে না? কারণ বলেছিলাম যে এফের স্ক্রিনিং এফেক্টটা খুবই কম। স্ক্রিনিং এফেক্টটা ভীষণই কম হবার জন্য, কারণ দেখ ডিতে যদি একটা ইলেকট্রন ঢুকে তাহলে তার আগে আছে 4f স্ক্রিনিং এফেক্ট কম, কারণ এদের ডিফিউজড সাইজ, মানে 4f আমরা জানি যে এসটা এরকম, পিটা এরকম, এটা এস, এটা পি, ডিটা হচ্ছে এরকম। এফ যদি আবিষ্কার হয়, তোদেরকে আমি একদিন আমার খাতা থেকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে, যে এদের 4-এরও আবার বেশি লোভ আছে। তাহলে লোভ যত বেশি, এগুলো এখানে লোভ বলে, তাহলে অনেক বেশিটা অঞ্চল জুড়ে ইলেকট্রনগুলো ছড়িয়ে আছে। এটাকে বলা হয় ইংরেজিতে ডিফিউজনেস, আর বাংলায় বলে পরিব্যাপ্ততা। বা ইংরেজিতে বলা হয় ডিফিউজনেস। এই ডিফিউজনেস, এসটা সব থেকে ডিফিউজড কম এবং এফটা সব থেকে বেশি, এস লেস দ্যান পি লেস দ্যান ডি লেস দ্যান এফ। তাহলে এটা এক জায়গায় আছে, এটা 2 জায়গায়, এটা 4 জায়গায়, এফটা হলে আরও বেশি জায়গায় আছে, তাহলে অনেক বেশি ডিফিউজড, মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর ভালো, এটার মানেটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা।
তাহলে ছড়িয়ে ছিটিয়ে বেশি আছে বলে বিকর্ষণ বা রিপালশন কম, তার স্ক্রিনিং এফেক্টটা উল্টো। স্ক্রিনিং এফেক্টটার বেলায় হচ্ছে এস সব থেকে বেশি। তাহলে স্ক্রিনিং এফেক্টের বেলায় কী হবে, আমরা এটাও আগে পড়েছি। স্ক্রিনিং এফেক্ট হচ্ছে কি এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এ, তাহলে এফের স্ক্রিনিং এফেক্ট সর্বনিম্ন। তাহলে এফের পরে যখন 5D থেকে ইলেকট্রন ঢোকা শুরু হচ্ছে, তাহলে স্ক্রিনিং এফেক্টের জন্য রোল প্লে করছে 4F, কারণ শেষের আগেরটাই স্ক্রিনিং এফেক্টের জন্য সবথেকে বেশি দায়ী। আমরা স্ল্যাটার রুলেও দেখেছি সবথেকে বেশি দায়ী হচ্ছে তার আগের উপকক্ষটা। তাহলে এরপরে যখন 4F-এর পর, যখন 4F-এর একটা হওয়ার পর যখন আরেকটা ঢুকছে, তারপরে আরেকটা ঢুকছে, তাহলে তখন পুরো স্ক্রিনিং বিকর্ষণের জন্য রোল প্লে করছে 4F। এবং এই এফের স্ক্রিনিং এফেক্টটা ভীষণ মিনিমাম, নেই বললেই চলে। তাহলে কি হচ্ছে, ওই টানাটা প্রায় উপেক্ষিত হয়ে আছে। শুধুমাত্র কি হচ্ছে, নিউক্লিয়াসের চার্জ যত একটা একটা করে অ্যাটমিক নাম্বার বাড়ছে, শুধু নিউক্লিয়াসের চার্জটা বাড়ছে। আর যেহেতু কোনো স্ক্রিনিং এফেক্ট নেই, শুধু এই আকর্ষণ ক্ষমতাটাই, এই অ্যাট্রাকশন পাওয়ারটাই শুধুমাত্র সাইজের জন্য রোল প্লে করছে। তাহলে যেহেতু একটা একটা করে প্রোটন বাড়ছে অ্যাটমিক নাম্বার এক এক করে বাড়ার জন্য, তাহলে আকর্ষণটাও একটা নির্দিষ্ট ইউনিটে বাড়ছে। সেই জন্য কোনো কোনো ক্ষেত্রে 1 বা 2 একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করছে, এবং এটাকেই আমরা বলছি ল্যান্থানাইট কন্ট্রাকশন। ঠিক আছে, তাহলে ল্যান্থানাইট কন্ট্রাকশন গেল। ল্যান্থানাইট কন্ট্রাকশনটা এটাকে তোরা লিখে নিয়েছিস আশা করি, এটাকে আমি মুছে দিচ্ছি। ল্যান্থানাইট কন্ট্রাকশনের পর আমি তোদেরকে দেখাবো, সেটা হচ্ছে আরেকটা জায়গা, সেটা হচ্ছে পারমাণবিক আয়তন, অ্যাটমিক ভলিউম। পারমাণবিক আয়তন বা অ্যাটমিক ভলিউম। তাহলে দেখ, বাংলায় দেখি, পারমাণবিক আয়তন। এটা অ্যাকচুয়ালি লোথার মেয়ার এই কনসেপ্টটা দিয়েছিল, এদের যে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তিটাকে লক্ষ্য করে। ওদেরকে আমি বলেছি লোথার মেয়ারের মজাটা, এটা মেন্ডেলিভের ঠিক আগেই দিয়েছিল। লোথার মেয়ার একটা একটা পিরিয়ডিক টেবিলের একটা একটা স্কেল দিয়েছিল, কিন্তু সেটা গৃহীত হয়নি, যেহেতু মেন্ডেলিভ আগে সাবমিট করে। তো লোথার মেয়ার যে টাইপটাকে দিয়েছিল, সেই টাইপটাকে একটু দেখাচ্ছি কীভাবে ও রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল। অ্যাটমগুলোর বিভিন্ন রকমের এলিমেন্টের যে মৌলগুলো আছে, মৌলগুলোর যে অ্যাটম বা পরমাণুগুলো আছে, তাদের পিরিয়ডিক্যালি রিপিটেশন বিভিন্ন প্রপার্টি বা ধর্মের, সেটা কীভাবে দেখিয়েছিল দেখ। সেটা আমি অ্যাটমিক ভলিউম বা পারমাণবিক আয়তন থেকে তোদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা জানি ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, বাংলায় ঘনত্ব। তো এই ডেনসিটি ইজিক্যাল টু কি, ভর বাই আয়তন, মাস বাই ভলিউম। বাংলাতেও লিখে দিচ্ছি, ভর আয়তন। ঠিক আছে, তাহলে দেখ, ভলিউম বা আয়তন সমান কি হবে, অতএব ভলিউম সমান কি হবে, মাস বাই ডেনসিটি। এবারে দেখ, অ্যাটমিক ভলিউম সমান কি হবে, একটা অ্যাটমের ভলিউম। এটা যে কোনো জিনিসের ভলিউমের কথা বললাম। তুই যদি এই পেনটার ভলিউম ভাগ করতে চাস, এভাবে বেরিয়ে যাবে মাস বাই ডেনসিটি, এর ভর আর এর ঘনত্বটাকে ভাগ করলে ভলিউম বেরিয়ে যাবে। অ্যাটমের ভলিউম তাহলে কী হবে, অ্যাটমের মাস, অ্যাটমিক মাস মানে পারমাণবিক ভর বাই অ্যাটমিক ডেনসিটি নয়, কিন্তু শুধু ডেনসিটি। এই ব্যাপারটাকে বোঝ, মানে ঘনত্ব বা ডেনসিটি একটা ছোট জিনিসেরও যা, একটা বড় জিনিসেরও তা। ব্যাপারটা কেমন, ধর একটা কাচের গ্লাসে নুন চিনির জল করেছিস, গ্রীষ্মকালে আমরা বাইরে থেকে ঘুরে এসে একটু নুন চিনির শরবত করে খাই, শরবত করেছিস। তো ওই গোটা গ্লাসটার জলের যা মিষ্টতা, এটাকে চেক করার জন্য দেখবি বাড়িতে মারা যখন তোদেরকে নুন চিনির জল দেয়, আমার মা আমাকে দেয়, তখন একটা চামচে করে 1 চামচ খেয়ে দেখে নেয়।
তাহলে ওই এক চামচ জলের যা মিষ্টতা গোটা গ্লাসের জলটা তাই মিষ্টতা। ওই গ্লাসের জলটার মিষ্টতা চেক করার জন্য পুরো গ্লাসের জলটা খাওয়ার দরকার নেই, একটু খেলেই হয়। তাহলে এটা হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব। তাহলে ওই 1 চামচ জলটার যা ঘনত্ব বা ডেনসিটি গোটা গ্লাসের জলটা তাই ঘনত্ব। তাহলে ঘনত্বের বেলায় আলাদা করে পারমাণবিক ঘনত্ব নয়, গোটা পদার্থটার ঘনত্ব যা আর পরমাণুটার ঘনত্ব বা অ্যাটমিক ডেনসিটিটাও সেম হবে। তাই অ্যাটমিক ডেনসিটি বলে আলাদা করে বলার দরকার হয় না, শুধু ডেনসিটি মানেই অ্যাটমিক ডেনসিটি বা ডেনসিটি বা ঘনত্ব। তাহলে যদি অ্যাটমিক ভলিউম বা পারমাণবিক আয়তন, প্রতিটা মৌলের প্রতিটা এলিমেন্টের অ্যাটমিক ভলিউম বার করা খুবই সহজ ব্যাপার। কারণ তুই অ্যাটমিক মাস জানিস, তুই পিরিয়ডিক টেবিলকে যে কোনো পিরিয়ডিক টেবিল দেখ পুরানো পিরিয়ডিক টেবিলগুলো অ্যাটমিক মাসগুলো দেওয়াই আছে। আর ডেনসিটি বার করার কোনো সমস্যাই নেই। তুই একটা বড় পদার্থের, ধর তুই লিথিয়ামের অ্যাটমিক ডেনসিটি বার করতে চাইছিস, কী করবি? লিথিয়ামকে একটা ধর 5 গ্রাম লিথিয়াম নিলি, দিয়ে সেটাকে কী করলি, তার আয়তনটা ভলিউমটা বার করলি, তাহলে ভলিউমটা বেরিয়ে যাবে। যদি ভলিউম বেরিয়ে যায়, ভর বাই ভলিউম করলে ডেনসিটি পেয়ে যাবি। তাহলে এইভাবে এটাই তার অ্যাটমটার ডেনসিটি, তাহলে এইভাবে ডেনসিটিও বেরিয়ে যাবে। তাহলে এভাবে প্রতিটা মৌলের অ্যাটমিক ডেনসিটিগুলোকে, অ্যাটমিক ভলিউমগুলোকে বার করেছিল লোথার মেয়ার। তারপরে একটা গ্রাফিক্যালি এটা এরকমভাবে একটা রিপ্রেজেন্ট করেছিল। কীভাবে করেছিল? তার এইদিকে করেছিল ওয়াই অক্ষটাতে অ্যাটমিক ভলিউম মানে হচ্ছে পারমাণবিক আয়তন, আর এক্স অক্ষটাতে করেছিল অ্যাটমিক মাস বা মাস নাম্বার বা অ্যাটমিক ওয়েট। একই ব্যাপার, অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট যাই বল না কেন, আমরা এটা অ্যাটমিক ওয়েট বলতেই অভ্যস্ত। পারমাণবিক ভর যাকে বলি, অ্যাটমিক ওয়েটই লেখা থাকুক, পারমাণবিক ভর এটাও অ্যাটমিক, এটাকে এই মাসটা মানে এখানে অ্যাটমিক ওয়েট, এটাকে আমি আর মুছছি না, কারণ এটার সাথে রিলেশনটা মাস, ভলিউমটাকে অ্যাটমিক ভলিউম, তাহলে মাসটাকে অ্যাটমিক মাস বলেছি, সুন্দর আছে, এটাকে আর মুছছি না। এই অ্যাটমিক মাস মানে এখানে আমরা কেমিস্ট্রিতে অ্যাটমিক ওয়েট হিসেবে ব্যবহার করি, যদিও ফিজিক্সের নিয়মে মাস আর ওয়েট আলাদা, কিন্তু আমরা এখানে অ্যাটমিক মাস মানেও যা, অ্যাটমিক ওয়েট মানেও তা, একইভাবে একই অভিন্নভাবে আমরা ব্যবহার করি কেমিস্ট্রির বেলায়। তাহলে অ্যাটমিক ওয়েট গেল। এরপরে যদি তুই গ্রাফ টানিস প্রতিটা মৌলের এরকম করে, ধর প্রথমে হচ্ছে হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 1, অ্যাটমিক ভলিউম এটা পাওয়া গেল। তাহলে এক্স কমা ওয়াই বিন্দু, এরকম করে এটা এক্স কমা ওয়াই বিন্দু পেলি। তাহলে এইভাবে এরকম করে তারপরে হিলিয়াম পাবি, হিলিয়ামের পর লিথিয়াম পাবি, এইরকম গ্রাফটাকে এরকমভাবে গ্রাফটাকে পাবি, এইরকমভাবে গ্রাফগুলোকে পাবি। এই ডটটারও যে এখানে কোনো মৌলও নেই, কারণ আমরা তো একটা করে পয়েন্ট পাবো। ধর এখানে একটা পয়েন্ট পাবো, এখানে একটা পয়েন্ট পাবো, ধর এখানে একটা পয়েন্ট পাবো, 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 এরকমভাবে পাবো। তো এইরকমভাবে আমরা বিভিন্ন রকমভাবে পয়েন্টগুলোকে আমরা পাবো। এই যে পয়েন্টগুলোকে পাবো, এতে দেখা যাবে কি, ব্যাপারটার গুরুত্বটাকে একটু বুঝে না, তাহলে দেখবি সোজা হয়ে গেছে। এই যে আমরা পয়েন্টগুলোকে পাবো, বিভিন্ন রকম পয়েন্টগুলোকে পাবো, দেখা যাবে এই যে একটা পাহাড়ের মতন, এই যে পাহাড়ের শীর্ষবিন্দু পিকগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এই পিকগুলোর বেলাতে দেখতে পাবো এই পিকগুলোর যে ডান দিকে, এই যে পিকগুলোর ডান দিকে দেখবো যে আমরা পর 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 একদম পিকগুলোর উপর থেকে এখান থেকে ডান দিকে মেটেলগুলোকে পাবো, আর বাঁ দিকগুলোতে আমরা নন মেটেলগুলোকে পাবো। ঠিক আছে? তো ব্যাপারটাকে একদম সহজ দেখ, এইটার গুরুত্বটা কী করে কমে গেল। আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলে আসার পরের গুরুত্বটা অটোমেটিক্যালি কমে গেছে। তুই যে কোনো একটা পিককে না ধরে, এটা তো এরকম করে পাহাড়টাকে না ধরে, তুই এইরকম প্যাটার্নটাকে, যে কোনো একটা প্যাটার্নকে ধর, এই প্যাটার্নটাকে ধর বা এই প্যাটার্নটাকে ধর, এই যে ভি শেপ যেটাকে আছে, এই যে ভি শেপ যেটা যে কোনো একটাকে প্যাটার্নটাকে পাচ্ছিস, তাহলে এই দুটোকে দুদিক থেকে সোজা করে দে, টেনে এরকম করে, ব্যাপারটাকে আমি বলতে চাইছি এরকম ভি শেপটা আছে, এই যে ভি শেপটা আছে এটাকে দুদিক থেকে এরকম সোজা করে দিলাম। তাহলে সোজা করে দিলে কী হলো, এটা ধর এরকম হয়ে গেল, সোজা করে দিলে। তাহলে এটা যদি একটা পিরিয়ড হয়, তাহলে বাঁ দিকে এখানটাতে আছে অ্যালকালি মেটেলস, তারপরে আছে অ্যালকালাইন আর্থ মেটেল, মধ্যেখানে
সন্ধিগত ট্রানজিশনগুলো মধ্যেখানে আছে, একদম শেষ হয় ইনার্ট গ্যাস দিয়ে, তার আগে আছে হ্যালোজেন গ্যাস। তাহলে দেখ কী হচ্ছে, মানে এদিকটাতে তো অবশ্যই নন মেটাল, এদিকটাতে মেটাল, আর মধ্যেখানে ট্রানজিশন মেটাল হবেই। তাহলে এটাকে হয় মনে রাখার দরকার কি, আমরা তো আমাদের পর্যায় সারণীতে আমরা জানি যে কোথায় কোন মৌলগুলোর বাস, কোথায় কোন মৌলগুলো অবস্থান করে। সেই জন্য এটার যেহেতু ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে এখন মডার্ন পিরিয়ডিক টেবিলে, তাই এটার গুরুত্বটা স্বাভাবিকভাবেই কমে গেছে। বোঝা গেল লুথার-মেয়ারের কনসেপ্ট। এরপরে আমি চলে আসবো তোদের, এটাকে লেখা হয়ে গেছে, এবারে এটা যে স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে নিবি, আমি একটু করে যেন ছেড়ে রাখছি। এরপরে আমি চলে আসবো কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ এলিমেন্টগুলো। এটা 11-এর পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে, টিকা হিসেবে এসেছে। ডায়াগোনাল রিলেশনশিপ বাংলায় বলা হয় কর্ণ সম্পর্ক বা কৌণিক সম্পর্কও বলে, কৌণিক সম্পর্কও বলে অনেক সময়। তো এই কৌণিক সম্পর্ক বা কর্ণ সম্পর্কটা কি? তো দেখ, এটা একদমই সহজ ব্যাপার। এটা পর্যায় 2 আর পর্যায় 3-এর মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আমি দেখাচ্ছি। 1 2 3 4, তার মধ্যে এটা হচ্ছে পিরিয়ড 2, পিরিয়ড 3, আর গ্রুপ এটা 1A, এটা 2A, এটা 3A, এটা 4A। কারণ 2 আর 3 নম্বর পিরিয়ডে বি গ্রুপগুলো সাবগ্রুপগুলো থাকে না। তাহলে আমরা জানি কি, প্রথমে ধর এখানে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। লিথিয়ামের পর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর সিলিকন, এভাবে আছে। তো দেখা গেছে কি যে যদি এই যে কোনো 4টে মৌলকে পরপর উপর নিচ এবং ডান দিক বাঁ দিক করে যে কোনো 4টে মৌলকে যদি ধরিস, এবং সেই এটাকে ধরলে দেখ আমরা একটা চতুর্ভুজ, একটা টেট্রাগন পেয়ে যাচ্ছি। সেই টেট্রাগনটার এই ডায়াগোনালটা দেখতে পাচ্ছিস, কর্ণ। এটার ক্ষেত্রে এরকম, এটার ক্ষেত্রে এরকম। এই যে কর্ণ বা ডায়াগোনালে যে মৌলগুলো আছে, লিথিয়াম আর ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম, বোরন আর সিলিকন, এদের দেখা যায় ধর্মের আশ্চর্য রকমের সাদৃশ্য দেখা যায়। অর্থাৎ এদের প্রপার্টিগুলো, লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের, বেরিলিয়ামের, অ্যালুমিনিয়ামের, বোরনের আর সিলিকনের প্রপার্টিগুলো, ধর্মগুলো প্রায় কাছাকাছি। এইটাকে বলে কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ। এর কারণ কি? খুব কারণটাও সোজা। যে ধর কার্বনটাকে ধর, আমরা জানি আমরা এদিক থেকে এদিকে আর এদিক থেকে এদিকে যে কোনো প্রপার্টি, ধর মেটালিক প্রপার্টি, ধাতব ধর্ম, এদিক থেকে এদিকে এবং এদিক থেকে এদিকে বাড়ে, বৃদ্ধি পায়। যারা ইংলিশ মিডিয়াম তারা এটাকে ইনক্রিজেস ভাব। ধাতব ধর্ম, এই যে ধাতব ধর্ম লিখেছি, ধাতব ধর্ম বৃদ্ধি পায় এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। তাহলে কার্বন আছে, তাহলে কার্বনের ধর ওই ধাতব ধর্মের কোনো একক ইউনিট নেই। আমি তোদের বোঝানোর জন্য বলছি, ধর এটা হচ্ছে 10 ইউনিট, এটা কার্বন। তার পরেরটা ধর 2 একক যদি কমে, তাহলে এটা হয় তারপরেরটা 8 ইউনিট, এদিকেও কমবে, বৃদ্ধি পায়, বেড়েছে, তাহলে 12 ইউনিট হবে। তাহলে এদিকেও যদি 2 ইউনিট বাড়ে, তাহলে 12 ইউনিট, তাহলে 12 আর 12 মিল থেকে যাচ্ছে। অতএব সে একই রকমভাবে কার্বনের যে কোনো একটা প্রপার্টি এদিকে বাড়ছে বা কমছে, এদিকেও বাড়ছে বা কমছে, তাহলে এই দুটোর মধ্যে একটা মিল থাকবে। এটা হচ্ছে কৌণিক সম্পর্কের কারণ, এটা হচ্ছে কারণ। বোঝা গেল? এরপরে আমরা চলে আসবো, এটার পরে আমরা চলে আসবো সেই আগের দিনে বলা 3টে জায়গা, সেই জায়গাগুলোকে এবার আমি পর তোদেরকে আমি বলবো। প্রথম নম্বর হচ্ছে আয়োনাইজেশন এনার্জি বা পোটেনশিয়াল, একই ব্যাপার। পোটেনশিয়াল বা বাংলায় বলে আয়নীভবন শক্তি বা আয়নীভবন বিভব। দুটো শব্দই তোরা ব্যবহার করতে পারিস, বাংলা এবং ইংরেজিতে বলে রাখলাম।
তো আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়ন বিভাগটাকে একটু বোঝ। একটু জল খাই তোর সাথে কথা বলতে বলতে। তো ঘটনা হচ্ছে কি, দেখ আমাদের এই যে গোটা ইউনিভার্সে প্রত্যেকের সাথে প্রত্যেকের যে রিলেশনশিপটা আছে, সম্পর্কটা আছে, এটাকে বলা হয়, এটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলতে পারি সিম্বায়োটিক রিলেশনশিপ। তোরা মাধ্যমিকে আগেই তোরা বায়োলজিতে পড়েছিস, লাইফ সায়েন্স ছিল তখন নামটা, যে মিথজীবী সহাবস্থান, মিথজীবী ইংরেজিতে সিম্বায়োটিক রিলেশন। সিম্বায়োটিক রিলেশনটা কেমন, মানে তুই যদি আমাকে কিছু দিস তার বিনিময়ে আমি তোকে কিছু দেব, অমুক যদি তমুককে যদি কিছু দেয় তার বিনিময়ে তমুক ওকে দেয় অন্য কিছু। এটা ইউনিভার্সের, পুরো ইউনিভার্সের, মানে এই যে মানুষের যে ধর্মগুলো দেখতে পাস, আমি তোদের দেখাবো আস্তে আস্তে পড়াতে পড়াতে। 12 আর অনেক বেশি আছে, তখন আশা করি আমরা অফলাইনে তো খুব ভালো মতো করে পড়তে পারবো এগুলো, তখন আমি আরও ভালো করে তোদেরকে বোঝাতে পারবো যে আমাদের বিজ্ঞান পড়লে, সায়েন্স পড়লে আমাদের চেতনা, আমাদের যে ভাবনা চিন্তা, আমাদের যে থট, এটা আমাদের কীভাবে বৃদ্ধি পায় খুব সহজে তোরা বুঝতে পারবি। যে নেচারালি আমাদের যে আমরা সমাজে যে সোশ্যাল যে বিভিন্ন ঘটনাগুলো, ইনসিডেন্টগুলোকে আমরা দেখি, সেই প্রতিটা ঘটনা কিন্তু তার একটা সায়েন্টিফিক কজ আছে, একটা কারণ আছে। এটা দেখতে হবে প্রতিটা ঘটনা। একটা কেউ ঘুষ নিচ্ছে, একটা কেউ মারামারি করছে, একজন কেউ নিজের পাওয়ারটাকে কন্ট্রোল করছে, পাওয়ারটা দিয়ে অন্য কিছুকে কন্ট্রোল করছে। এই যে প্রতিটার পেছনে কিন্তু সায়েন্টিফিক কারণ আছে, এবং এগুলো একটা মনোবিজ্ঞান, সাইকোলজির ভীষণ ইন্টারেস্টিং জায়গা, এবং এটার উপরে প্রচুর গবেষণাও চলছে, বিভিন্ন রকমের রিসার্চ চলছে। তো আমি যেখানটাতে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক কিন্তু সিম্বায়োটিক, এর বাইরে কিন্তু একজনও নয়। মানে ইভেন যে আমাদের বাবা মার সাথে, পেরেন্টদের সাথে সন্তানদের, ছেলে মেয়েদের রিলেশনটাও কিন্তু একটা সেন্সে সিম্বায়োটিক। মানে তোরা হয়তো ভাবছিস যেমনটা, তো এমনটা কী করে হয়, একদম হয়। তোরা শুধুই ছেলে বা মেয়ে, আমি যেমন আমার বাবা মা আছে, আমার সেরকম ছেলে মেয়েও আছে, তাহলে আমি বাবা মার রোলটাও করি, আবার ছেলে হিসাবে ছেলের রোলটাও আমার বাবা মার কাছে আমি করি। তাহলে আমি দুদিকটা, দুপক্ষকেই দেখতে পাচ্ছি। তাহলে আমার ক্ষেত্রে ভাবনাটা আর অনেক ইজি হয়ে গেছে। ব্যাপারটা দেখ, বাবা মা ছেলে মেয়েদেরকে সব কিছু প্রোভাইড করছে, তোদের যা সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, তোদের ভালো জামা কাপড়, তোদের সব ফেসিলিটিস, মেডিকেল ফেসিলিটিস, এন্টারটেনমেন্টের জন্য ফেসিলিটিস, এই পড়াশোনার জন্য তোদের একটি করে মোবাইল দিয়েছে। এখন আবার এই লকডাউনের বাজারে অনেকের বাবা মা কিন্তু যথেষ্ট কষ্ট করেই কিনে দিয়েছে, এটা ঘটনা। তাহলে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে তাহলে বাবা মার কোনো তো স্বার্থই নেই, বাবা মা ছেলে মেয়েদের ভালোর জন্য দিয়েছে। জাস্ট একটা এক্সপেরিমেন্ট কর, তোরা একদম প্রকাশ্যে আমার কাছে কেউ একজন ঘোষণা কর যে কালকের থেকে আমি আর কোনো টিউশনের ক্লাস করব না, পড়াশোনা আমি করব না, আমি শুধুমাত্র মোবাইলটি নিয়ে গেম খেলবো, বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবো ইত্যাদি, সিনেমা দেখবো ইত্যাদি করবো, পড়াশোনা করবো না। ঘোষণা কর, মানে মুখে বলে দেবো আমাকে যে আমরা করবো না পড়াশোনা। দেখ তার পরের দিন থেকে এই অ্যাডভান্টেজগুলো তোরা পাস কি পাস না। অর্থাৎ আমি কেন এই কথাটাকে বলছি, আমি প্রতিটা জিনিসকে সায়েন্টিফিক্যালি ভাবি। ইমোশন সবাইকার আছে, মেশিন তো কেউ নয়, কিন্তু আমি ইমোশন যেটা সম্ভব কমিয়ে বিজ্ঞানসম্মতভাবে যে কোনো কিছুকে ভাবতে আমি সবসময় পছন্দ করি। এবং আমি চাই যে আমার স্টুডেন্টরাও ইমোশনটাকে কমিয়ে একটু সায়েন্টিফিক্যালি ব্যাপারগুলোকে ভাবুক, কারণ সায়েন্সের ছেলেমেয়েরা ভাবনা চিন্তাটা সায়েন্টিফিকই হবে, এটাই কিন্তু আশা করে সমাজ আমাদের কাছে, তাই তো? তো কথা হচ্ছে কি, বাবা মার তোকে যে অ্যাডভান্টেজগুলো, যে ফেসিলিটিসগুলো প্রোভাইড করছে, দিচ্ছে, অনবরত দিয়ে যাচ্ছে, বাবা মার কিন্তু একটা ইচ্ছে আছে, তোদের কাছ থেকে একটা পাওয়ার জিনিস আছে। সেটুকু কি, সেটা হচ্ছে তোরা যেন বড় হয়ে লেখাপড়ার পরে নিজেরা যেন বড় হয়ে যেন নিজেরা সার্ভাইভের উপযুক্ত হতে পারি। সার্ভাইভের উপযুক্ত বলতে যেটা আমরা চলতি ভাষায় বলে, তোরা যেন মানুষ হোস। মানুষ তোরা বায়োলজিক্যালি, তোরা মাধ্যমিকে ফেল করলেও মানুষ, কোনো অস্বাভাবিক কিচ্ছু নাই। তো হোমো স্যাপিয়েন্স ওদের সায়েন্টিফিক নেম। যে বোম ছুটছে তারও, যে চুরি করছে তারও, আর যে সায়েন্টিস্ট তারও, সবাই হোমো স্যাপিয়েন্স। কিন্তু আমরা যে মানুষ শব্দটাকে আমরা কীভাবে ব্যবহার করি, আমরা সাধারণ অর্থে যে মানুষ মানে নিজের চাকরি টাকরি পেয়ে গেল,
ভালো একটা ব্যবস্থা হলো, এইটাকে আমরা বলি মানুষ। তাই তোরা সবাই বাবা মার যে ইচ্ছে যে ওরা যেন মানুষ হয়, অর্থাৎ যেটাকে সায়েন্টিফিক্যালি যদি বলিস, অর্থাৎ বাবা মার অনুপস্থিতিতে, বাবা মারা যখন থাকবে না তখন তোরা যেন পৃথিবীতে নিজেরা সার্ভাইভ করতে পারিস, নিজেরা বেঁচে থাকতে পারিস নিজের জোরে। এবং সেই নিজের জোরটা আসা কী করে? বিভিন্ন রকমের নিজেদের, আমাদের মানুষের ক্ষেত্রে যেহেতু আমাদের সিভিলাইজেশন সভ্যতাটা একটু অন্যরকম, বাঘ ভালুকের মতন নয় যে ওইখানে শিকারটাকে তোকে ডাইরেক্ট একদম শিকারটাকে গিয়ে শিকার করে খেতে হবে। আমাদের এখানে ক্ষেত্রে কি হয়, আমরা চাকরি করি, বিভিন্ন রকমের অন্য কিছু ব্যবসা করি বা আরও অন্যান্য কিছু করি। আমরা কি করি, এই যে রোজগার, টাকা পয়সা রোজগার করি, যাতে টাকা পয়সা দিয়ে কিন্তু আমরা আমাদের যে ফেসিলিটিসগুলোকে আমরা কিনি। তাহলে এটার জন্য লেখাপড়া দরকার, তাহলে বাবা মার এটা চাহিদা। ব্যাপারটা হচ্ছে একদম এইরকমই ব্যাপার যে ইউনিভার্সের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কটা কিন্তু সিম্বায়োটিক। এমনকি অ্যাটমগুলোর সাথেও কিন্তু আমাদের সম্পর্কটা, পরমাণুর সঙ্গে আমাদের সম্পর্কটা কিন্তু সিম্বায়োটিক। পরমাণুর সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন দেখ, তুই যদি কোনো পরমাণু বা অ্যাটমকে ইলেকট্রন দিস, ও তোকে এনার্জি দেবে, শক্তি দেবে। আর তুই যদি কোনো অ্যাটমকে এনার্জি দিস, ও তোকে ইলেকট্রন দেবে। বোঝা গেল? একটা অ্যাটমকে তুই এনার্জি দে, ও তোকে ইলেকট্রন দেবে। একটা অ্যাটমকে ইলেকট্রন দে, সে তোকে এনার্জি দেবে। এমনি কোনো কিছুই নেবে না বা দেবে না। বোঝা গেল? তাহলে এক্সচেঞ্জটা এভাবে হয়। তাহলে ধর একটা অ্যাটম আছে এ, এই অ্যাটমটাকে তুই এনার্জি দিচ্ছিস, শক্তি। এই শক্তি দিলে এই অ্যাটমটা তোকে একটা ইলেকট্রন দেবে। তাহলে একটা অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে প্লাস হয়। তো ব্যাপারটাকে আরও ভালো করে গভীরভাবে ভাবতে হবে। দেখ, এটা ধর একটা প্লাস, একটা নিউক্লিয়াস, একটা পরমাণুকে আমি দেখাচ্ছি। ধর এখানে একটা এই ইলেকট্রনটাকে তুই এনার্জি দিয়েছিস, এনার্জি। সে এনার্জিটা দিতে কি হয়েছে, বোরের নিয়ম অনুসারে লাফিয়ে ও হায়ার অরবিটে চলে যাবে, এদের চলে গেছে। এটা ধরা যাক E1। শক্তিটাকে ধর আরেকটু বাড়ালি, ধর 10 ক্যালোরি শক্তি দিয়েছিলি, লাফিয়ে 2 নম্বর কক্ষপথে চলে গেল, প্রথম কক্ষপথের ইলেকট্রন। 20 ক্যালোরি শক্তি দিবি, E2 দিবি, ধর E2 দিবি, ও লাফিয়ে আবার তার পরেরটাতে চলে যাবে, এটাতে চলে গেল। আরও যদি শক্তিটাকে তুই বাড়াস, তাহলে এটা হয়তো লাফিয়ে E3-তে চলে গেল, এখানে চলে যাচ্ছে। এরকম বাড়াতে লাফিয়ে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বরে যাবে। তারপরে কী হবে, তারপরে ও অনেক শক্তি তুই যদি এটা E3, এবারে ধর যদি আরও প্রচুর শক্তি তুই প্রোভাইড যদি করিস, লাফিয়ে কিন্তু অসীম দূরত্বে ইনফিনিটি নাম্বার অসীম নম্বর কক্ষপথে চলে যাবে। অসীম মানে কি, মানে নিউক্লিয়াসের আকর্ষণ সীমার বাইরে বেরিয়ে গেল। তাহলে মিনিমাম, ন্যূনতম যে শক্তিটা প্রয়োগ করলে এই যে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যায়, ইনফিনিটিতে চলে যাওয়া মানে ও নিজের এর আকর্ষণ সীমার, এর যে অ্যাট্রাকশনের যে রেঞ্জ, সে রেঞ্জের বাইরে বেরিয়ে গেছে, মানে আর ফিরে আসছে না। এই বাকিগুলোতে কী হবে, তুই শক্তিটা আবার যদি কমিয়ে দিলে লাফিয়ে নামবে, এখান থেকে আর নামবে না। তাহলে এটা কী হলো, এই ইলেকট্রনটা অন্য জায়গায় চলে গেছে। এই যে মিনিমাম যে এনার্জিটা লাগছে, ধর এই 50 ক্যালোরি শক্তি খরচা করলে লাফিয়ে ইনফিনিটিতে চলে যায়। 100 ক্যালোরি করলেও যাবে, 200 ক্যালোরি করলেও কিন্তু ইনফিনিটিতে চলে যাবে, তুই যতই বেশি কর। কিন্তু মিনিমাম কত ক্যালোরিতে চলে যাচ্ছে, 50 ক্যালোরি। ওই মিনিমাম যে এনার্জিটা, যেটা প্রোভাইড করলে একটা অ্যাটমের যে লাস্ট ইলেকট্রন, সেটা ইনফিনিটি দূরত্বে চলে যায়, অর্থাৎ আকর্ষণ সীমার বাইরে বেরিয়ে যায় এবং ক্যাটায়ন তৈরি করে। সেই এনার্জিটাকে আমরা বলি আয়নায়ন এনার্জি বা আয়নীভবন বিভব বা আয়নীভবন শক্তি। বুঝতে পারলি? তাহলে এই যে মিনিমাম যে এনার্জি, এই মিনিমাম এনার্জি, এটা মিনিমাম এনার্জি, ন্যূনতম শক্তিকে বলছি। এই ন্যূনতম শক্তি, এটাকেই আমরা IE বলছি। এটাই হচ্ছে IE, তাই তো? অর্থাৎ A প্লাস IE সমান A প্লাস প্লাস ইলেকট্রন। এখন মজাটা হচ্ছে, ধর একটা নিউক্লিয়াস 1 2 3 4 5 6 7 8, তারপরে থার্ড এটা, ধর এই ইলেকট্রনটাকে একটা এনার্জি পার্টিকুলার দিলি, A প্লাস হয়ে গেছে। তাহলে এবার আবার আরেকটা যদি পরের ইলেকট্রনটাকে যদি করতে চাস, আবার এনার্জি লাগবে। তাহলে যে লাস্ট ইলেকট্রনটাকে বার করতে
যে এনার্জিটা লাগছে, সবসময় বলবি ন্যূনতম শক্তি মিনিমাম এনার্জিটা লাগছে, সেটা হচ্ছে আই আয়নাইজেশন এনার্জি, এবং সেটা হচ্ছে I1 প্রথম। আবার A প্লাস হয়ে গেল, তাকে তুই যদি আবার এনার্জি প্রয়োগ করিস I2, সেটা A2 প্লাস হয়ে যাবে। মানে ধর ম্যাগনেসিয়াম 12, ম্যাগনেসিয়াম 12তে হচ্ছে কে কক্ষপথের দুটো, KL এ হচ্ছে 8টা, KLM কক্ষপথের দুটো। তাহলে ম্যাগনেসিয়ামকে যখন তুই ফার্স্ট I1 দিচ্ছিস তখন ম্যাগনেসিয়াম প্লাস হয়ে যাচ্ছে একটা ইলেকট্রন। আবার এই ম্যাগনেসিয়াম প্লাসকে যদি আবার একটা IE2 প্রয়োগ করিস তখন ম্যাগনেসিয়াম 2 প্লাস আবার একটা ইলেকট্রন পাওয়া যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এটাকে বলছে আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে। এবং দেখা গেছে সাধারণভাবে জেনারেলি সাধারণত I1 লেস দেন I2 লেস দেন I3 লেস দেন I4 ইডিসি। কেন না, যত ইলেকট্রন কমছে, একটা I1 প্রয়োগ করা মানে ধর ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রন ছিল, 12টা ইলেকট্রন থেকে একটাকে বার করলি। আর I2 প্রয়োগ করা মানে 11টার থেকে একটা, I3 প্রয়োগ করা মানে 10টার থেকে একটা করে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। আর নিউক্লিয়াসে তাহলে আকর্ষণটা প্রোটনের সংখ্যা তো সেই ম্যাগনেসিয়ামের 12টাই আছে, সেই 12টা কিন্তু এবারে প্রথম ক্ষেত্রে 12টাকে টানছিল, দ্বিতীয় ক্ষেত্রে 11টা ইলেকট্রনকে টানছে, তৃতীয় ক্ষেত্রে 10টা ইলেকট্রনকে টানছে। তাহলে টান অনেক বেড়ে যাচ্ছে, তাহলে অনেক বেশি শক্তি প্রয়োগ করে তোকে ইলেকট্রন বার করতে হবে। যত তুই ভেতরের দিকে ঢুকতে থাকবি, ইলেকট্রনকে বার করতে চাইবি। তুই যদি ম্যাগনেসিয়ামের 12 নম্বর ইলেকট্রনটাকেও বার করতে চাস তাহলে সে ভয়ঙ্কর শক্তি প্রয়োগ করতে হবে, বিশাল পরিমাণের শক্তি। কারণ সেই একটা ইলেকট্রনকে 12টা প্রোটন মিলে টেনে রেখে দিয়েছে, তাকে তুই বার করতে যাচ্ছিস, বুঝতে পারছিস? মানে ম্যাগনেসিয়াম 12 প্লাস যদি করতে করা যায়, এটা একটা কাল্পনিক কথা বললাম। এখনো পর্যন্ত সায়েন্স অত ওই জায়গায় পৌঁছাতে আমরা পারিনি, ম্যাগনেসিয়ামকে আমরা 2 প্লাস পর্যন্তই করতে পারি। এবারে দেখ, এটা গেল, তাহলে এটা সাধারণ ট্রেন্ড। কিন্তু দেখ, এটা সাধারণত জেনারেল ট্রেন্ড বলছি, জেনারেল ট্রেন্ড। এরকম কিন্তু গুচ্ছ প্রচুর পরিমাণে অ্যাবনর্মালিটি আছে, ব্যতিক্রম আছে। দেখাচ্ছি আমি একটা উদাহরণ। আমি এই জন্য এই ব্যতিক্রমগুলোর জন্যই কিন্তু আমি তোদের বারণ করেছিলাম যে বইয়ের মতন মুখস্থ করিস না। দেখ ব্যাপারটা, যেমন ধর অক্সিজেন আর নাইট্রোজেন এই দুটোর কম্পারিজন কর। ধর অক্সিজেন 8, 1s2 2s2 2p4 ইলেকট্রনগুলো দেখ। এভাবে আছে। এবারে দেখ অক্সিজেনের 2p4 মানে 3টে সাবসেল, 3টে অরবিটাল আর 4টে ইলেকট্রন আছে। তাহলে অক্সিজেনটাকে তুই যখন অক্সিজেনটাকে একটা I1 প্রয়োগ করে O প্লাস করে একটা ইলেকট্রন বার করবি, এই যে O প্লাস এর ইলেকট্রনিক বিন্যাসে লক্ষ্য কর, একটা ইলেকট্রন কম থাকবে, মানে এরকম হবে। তাহলে এটা হচ্ছে হাফ ফিল্ড, তারপরে এটা খুব স্টেবল। তার মানে খুব তুই সহজেই O8 থেকে ও থেকে O প্লাস করতে পারবি। ও থেকে O প্লাস করাটা খুব সোজা, কারণ এটা হচ্ছে আনস্টেবল, এমনিতেই এটা আনস্টেবল। সেটাকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলেই বরং স্টেবল হয়ে যাচ্ছে, তাহলে এটাকে বার করাটা খুব সহজ। তাহলে কম এনার্জি লাগছে, খুব কম এনার্জি দিলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। কিন্তু তুই যদি O প্লাস থেকে IE2 দিয়ে O2 প্লাস করতে যাস, এখানে একটা হাফ ফিল্ডকে ভাঙতে হচ্ছে, O প্লাসটার ইলেকট্রনিক বিন্যাস এটা, সেখান থেকে তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বার করা মানে তোকে একটা হাফ ফিল্ড কনফিগারেশনকে নষ্ট করতে হচ্ছে, যেটা খুব স্টেবল। তাহলে কি হচ্ছে, এটাকে বার করার টাফ। তাহলে অবশ্যই আমরা বলতে পারি অক্সিজেনের বেলায় I1 লেস দেন I2, I2 মান অবশ্যই বেশি হবে। কেন বেশি হবে না, কারণ হাফ ফিল্ডটাকে ভাঙতে হচ্ছে। কিন্তু নাইট্রোজেনের বেলায় দেখ, নাইট্রোজেন 1s2 2s2 2p3, দেখ হাফ ফিল্ড অর্ধপূর্ণ, হাফ ফিল্ড মানে অর্ধপূর্ণ। তাহলে এটা খুব স্টেবল, স্থায়ী। তাহলে এখান থেকে বার করাটাই টাফ। তাহলে নাইট্রোজেন থেকে যখন
নাইট্রোজেনের সাথে যদি নাইট্রোজেনকে যদি প্রথম আণবিক বিভব দেওয়া হয়, নাইট্রোজেন প্লাস হয়ে যায়, একটা ইলেকট্রন বেরিয়ে যায়, এই নাইট্রোজেন প্লাসের আবার ইলেকট্রনীয় বিন্যাসটা হবে এরকম, যেটা অপূর্ণ বা আনফিল্ড বলি আমরা, আনফিল্ড। তাহলে এটাকে এখান থেকে ইলেকট্রন বার করা সোজা। তাহলে নাইট্রোজেন প্লাস থেকে যখন আমরা IE2 দিয়ে N2 প্লাস করবো এবং এটা ইলেকট্রন বার করবো, এটা খুব কম আয়নাইজেশন এনার্জি দিলেই কিন্তু N2 প্লাস হয়ে যাবে, যেখানে নাইট্রোজেন থেকে একটা ইলেকট্রন বার করা কিন্তু ভীষণ ভীষণ কঠিন, তাই তো? তাহলে নাইট্রোজেনের বেলায় কিন্তু IE1 গ্রেটার দেন IE2। দেখ, এটার বেলায় এক রকমের, এটার বেলায় আরেক রকমের, দুটো আলাদা প্যাটার্ন ফলো করছে। এই জন্যই বলেছিলাম তাহলে প্রত্যেকটা ইলেকট্রনীয় বিন্যাসটাকে দেখে দেখে কাজ করবি। যদি কোনো একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে অক্টেট দেখবি, একটা ইলেকট্রন বেরিয়ে গেলেই অক্টেটটা ফুলফিল হয়ে যাচ্ছে। যেমন ধর সোডিয়াম পটাশিয়ামের ধর সোডিয়াম 11, এই সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1 থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে কী হবে, 2s2 2p6 হয়ে যাচ্ছে, একটা অক্টেটটা সব থেকে স্টেবল কনফিগারেশন আমি বারবার বলেছি। তাহলে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বার করা কিন্তু ভীষণ সোজা। সোডিয়ামের ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়ালের মান হচ্ছে ভীষণ কম হবে, তাই ঠিক আছে। তাহলে মেটেলগুলোর ক্ষেত্রে আয়নাইজেশন পোটেনশিয়ালের মান কিন্তু ভীষণ কম হবে, আর নন মেটেলগুলোর ক্ষেত্রে আয়নাইজেশন পোটেনশিয়ালের মান ভীষণ বেশি হবে, কারণ তাদের কনফিগারেশনগুলো দেখবি অক্টেটটা হয় না। হ্যালোজেনের ক্ষেত্রে 7টা ইলেকট্রন, সেখান থেকে একটা ইলেকট্রন বার করলে 6টা হবে, সেজন্য অনেক বেশি হয়। তাহলে এই প্যাটার্নগুলোকে তোকে ইলেকট্রনীয় বিন্যাসটাকে দেখে দেখে বলতে হবে। যদি কখনো দেখবি একটা হাফ ফিল বা একটা ফুল ফিল কনফিগারেশন আছে, সেখান থেকে ইলেকট্রন বার করা অনেক টাফ। তার যেমন ইনার্ট গ্যাসগুলোর নিজেই অক্টেট ফুলফিল আছে, সেখান থেকে ইলেকট্রন বার করা টাফ। তাহলে আয়নাইজেশন এনার্জির মান হবে ভীষণ বেশি, যেখানে স্টেবল কনফিগারেশন থেকে ইলেকট্রন বার করলে অনেক বেশি শক্তি লাগবে, আনস্টেবল কনফিগারেশন থেকে ইলেকট্রন বার করলে অনেক কম শক্তি লাগবে, এটা যেন মাথায় থাকে। আয়নাইজেশন এনার্জির পরে চলে আসি আমরা ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি। দেখ, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন অ্যাফিনিটি EA বলবি, বাংলায় এটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। এটাও দেখ ঠিক আয়নাইজেশন এনার্জি ঠিক উল্টো কনসেপ্ট। তুই আয়নাইজেশন এনার্জিতে কী হচ্ছিল, অ্যাটমকে তুই এনার্জি দিচ্ছিলি, ইলেকট্রন বেরোচ্ছিল। এখানে তুই একটা অ্যাটমকে একটা ইলেকট্রন দিয়ে দে, তাহলে ও A- হবে এবং কিছুটা এনার্জি বার করবে। যে এনার্জিটাকে বার করে সেটাই হচ্ছে EA। বোঝা গেল? তুই একটা অ্যাটমকে এনার্জি দিচ্ছিলিস, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছিল এবং সেটা ক্যাটায়ন হচ্ছিল। যে এনার্জিটা দিচ্ছিলিস তাকে আমরা বলছিলাম আয়নাইজেশন এনার্জি, আয়নীভবন শক্তি। এখন কি করছিস, একটা অ্যাটমকে তুই ইলেকট্রন দিচ্ছিস, তাহলে সে ইলেকট্রন দিলে সে আমাকে শক্তি দেবে। যে শক্তিটা বার করে সেই শক্তিটাকে আমরা বলি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। বোঝা গেল? তো এবারে দেখ মজাটা হচ্ছে কি, তাহলে এই ইলেকট্রন এই তুই যে একটা শক্তি যে দিচ্ছিস সেটাকে ভালো করে ব্যাপারটাকে বল। একটা এরকম করে নিউক্লিয়াস ধর, ফ্লুরিনেরটাই ধরা যায়, 1 2 3 4 5 6 7। তাহলে তুই একটা ইলেকট্রন দিচ্ছিস, তাহলে এই ইলেকট্রনগুলোকে বিকর্ষণও করবে। তাহলে ইলেকট্রন দেওয়াটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। বাকি ইলেকট্রনগুলো কিন্তু যেহেতু সিমিলার চার্জের, তারা কিন্তু রিপেল করে বা বিকর্ষণ করে। তাই দেখা গেছে যে ইলেকট্রন অ্যাফিনিটির বেলাতে শুধুমাত্র ইলেকট্রন নয়, এটা যে আসল তুই যদি সমীকরণটা দেখিস, এটা হচ্ছে একটা এনার্জি লাগে, এনার্জি 1 দিয়ে A- দিয়ে কিছুটা এনার্জি বেরিয়ে যায়, এনার্জি 2। মানে এনার্জি 1টা কেন লাগে, এই রিপালসেন্টটা যে বিকর্ষণ করছে সেটাকে আটকানোর জন্য। তুই তাপ দিয়ে গরম করে ঢুকিয়ে দিবি, জোর করে ঢুকাবি, কারণ বিকর্ষণ করে বার করে দিচ্ছিল। এবারে ঢুকিয়ে দেওয়ার পর আবার কিছুটা এনার্জি কিন্তু অ্যাটম রিলিজ করবে ঢুকে যাওয়ার পর। তাহলে অ্যাকচুয়ালি এই এর ভ্যালুটা হচ্ছে কি, এনার্জি 2 মাইনাস এনার্জি 1। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর মান। এটার বেস্ট তুই ভালো বুঝতে পারবি, যেমন একটা কোশ্চেন 11-এ আসে যে এই এর ভ্যালুটা হচ্ছে ক্লোরিন গ্রেটার দেন ফ্লুরিন।
ক্লোরিনের অ্যাকচুয়ালি সব থেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটির মান হচ্ছে ক্লোরিনের, যত 118টা যে মৌল আছে তার মধ্যে ক্লোরিনের। হওয়া উচিত ছিল ফ্লোরিনের, ফ্লোরিন উপরে আছে সব থেকে, সেখান থেকে ইলেকট্রন ঢোকানোটা অনেক, ইলেকট্রনটা ঢোকাতে পারতো অনেক সোজা হতো, কারণ সেখানে ইলেকট্রনের সংখ্যাটা কম, প্রোটনের সংখ্যাটাও কম। তাহলে কিন্তু ক্লোরিনের বেলায় কেন এমনটা হয়, যেহেতু আর বাকি এই যে ইনার্ট গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা ভাবনাটাকে বলেছি বাদ দিয়ে ভাববো সবসময়তে, ক্লোরিনের কেন সব থেকে বেশি হয় একটু দেখে নেব। এখন দেখ ফ্লুরিনের F9 1s2 2s2 2p5, তাহলে এই যে 2p5 আর ক্লোরিনের হচ্ছে ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p5, এর 2s2 2p5 এর 3s2 3p5, তাই পর্যায়ে 2 আর পর্যায়ে 3, তাহলে 2p5 এর 2p, এটা যদি 2p অরবিটাল হয় 3pটা হবে একটু বড়। তারপরে ব্যাপারটাকে বোঝ, এই 7টা ইলেকট্রন অনেক বড় জায়গাতে আছে, এই 7টা ইলেকট্রন অনেক ছোটো জায়গায় আছে, তার মানে এদের কনসেন্ট্রেশনটা, ঘনত্বটা অনেক বেশি। তাহলে একটা ইলেকট্রনকে রিপালশনটা অনেক বেশি করবে ফ্লুরিনের, তাহলে ফ্লুরিনকে ওই ইলেকট্রনটাকে ওভারকাম করার জন্য অনেক বেশি শক্তি লাগবে, আগের থেকে শক্তি লাগবে। এই যে দেখ এনার্জি ব্যাপারটা কেমন, ধর একটা দোকানদারকে তুই সব টাকা দিলে সে তোকে জিনিস দেবে, এই তো নিয়ম, দোকানদারকে তুই টাকা দিলে জিনিস দেবে। কিন্তু কখনো কখনো দোকানদার দেখবি টাকাও দেয় আবার জিনিসও দেয়, কেন না, ধর তুই 20 টাকা দিয়েছিস আর 10 টাকার আইসক্রিম খেয়েছিস, তা তোকে একটা আইসক্রিম দিল আর একটা 10 টাকার নোট ফেরত দেবে। ব্যাপারটা এরকম, মানে ব্যাপারটা হচ্ছে কি যে এনার্জিটা তোকে কখনো কখনো লাগবেও, ইলেকট্রনের সাথে এনার্জিটা কিন্তু লাগবে, তারপরে আবার এনার্জি দেবে, সেটা ডিফারেন্ট জিনিস, সেটা ইলেকট্রন অ্যাফিনিটি হবে, এই দুটোর মাইনাসটা। কিন্তু তাহলে ফ্লুরিনের বেলা অনেক বেশি এনার্জি লাগবে, মানে ফ্লুরিনের বেলাতে কী হবে, ফ্লুরিনের এই এনার্জি 1টা ফ্লুরিনের অনেক বেশি ক্লোরিনের তুলনায়। তাহলে কি হচ্ছে, এই যে এই দুটোর ডিফারেন্সটা, এনার্জি 2 আর এনার্জি 1-এর ডিফারেন্সটা হয়ে যাচ্ছে কি, তাহলে হচ্ছে ক্লোরিনের সেটা বেশি হয়ে যাচ্ছে, মানে এই E2 - E1 এইটা হচ্ছে ক্লোরিনের বেশি, ফ্লুরিনের কম। কারণ ফ্লুরিনের ধর ফ্লুরিনের অনেকটা শক্তি খরচ হয়, তাহলে বেরোই কম শক্তি, যতটা বেরোবে সেটাকেই আমরা বলবো ইলেকট্রন অ্যাফিনিটি। মোট যে আমার লাভটা হচ্ছে, আমার 10 ক্যালোরি দিচ্ছি, দিয়ে 20 ক্যালোরি পাচ্ছি, তাহলে আমার লাভ 10 ক্যালোরি হলো, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির মান 10। এই যে 20 - 10, এই যে দুটো বিয়োগ করতে হচ্ছে, এই বিয়োগ ফলটা ক্লোরিনের অনেকটা বেশি ফ্লুরিনের তুলনায়, কারণ যেহেতু ফ্লুরিনের অপচয়টা, নষ্টটা অনেক বেশি হয়, যেহেতু রিপালশনটা সাইজটা পি অরবিটালের ছোটো হওয়ার জন্য রিপালশনটা অনেক বেশি প্রযুক্ত হয়। বোঝা গেল? এটাও কিন্তু 11-এর ক্ষেত্রে আসে, ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটির মান হায়েস্ট কেন, ফ্লুরিনের থেকে বেশি কেন, এটাকেও ভালো করে বইয়ের থেকে পড়বি, ব্যাপারটাকে আমি বুঝিয়ে দিলাম। যার যেখানে অসুবিধা থাকবে আমাকে বলবি, জানাবি। এরপরে দেখ একটা অলরেডি আগের দিন করে দেওয়া জিনিস, তাহলে এই ইলেকট্রন অ্যাফিনিটি আর আইআরএসের এনার্জি, এই দুটোকে কিন্তু ওই ক্রম, কোনটা বেশি কোনটা কম মুখস্থ করতে যাস না, একদম যাবি না মুখস্থ করতে, একদম কনসেপ্ট দিয়ে করবি। বিশেষ করে আইআরএসের পোটেন্সিয়াল, তোদের প্রশ্ন আছে জয়েন্ট আইআরএসের পোটেন্সিয়ালটা, ওটা ইলেকট্রনীয় বিন্যাস লেখে লেগে করবি, দেখবি কেমন কনফিগারেশন, সেই কনফিগারেশন অনুসারে তোর রেজাল্ট বেরোবে। এমসিকিউ যখন করাবো তখন আমি দেখাবো, এমসিকিউ যখন পরীক্ষা নেব। তো এটা দেখ, এরপরে চলে আসছি আমরা ইলেকট্রো নেগেটিভিটি, EN বলা হয় বাংলায়, এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা এক ব্যাপারটাকে দেখ, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কি, এটা একটা টেন্ডেন্সি, একটা অ্যাটম, মানে এই যে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কিন্তু বিচ্ছিন্ন অ্যাটমের কোনো প্রপার্টি নয়, এটা মলিকুলের মধ্যে একটা অ্যাটমের প্রপার্টি। ব্যাপারটাকে দেখ, ধর এটা একটা AB বলে একটা, এটা একটা অণু বা মলিকুল, এদের মধ্যে একটা বন্ড আছে, এই যে বন্ড আছে ABর মধ্যে একটা বন্ড, এই বন্ডটার মধ্যে একটা এক জোড়া ইলেকট্রন থাকে, পরের চ্যাপ্টারে পড়াবো, এটাকে বলছি আমরা বন্ড পেয়ার বলে, পরের চ্যাপ্টারে বলবো। তাহলে এটা একদম দুটোর মাঝামাঝি থাকা উচিত, কিন্তু এটা কোনো ধর্মের জন্য যদি একটু এই ইলেকট্রনটা বিয়ের দিকে, ধর এইরকমটা যদি না হয়ে বিয়ের দিকে ঘেঁষে গেছে এর থেকে, তাহলে যদি এমনটা হয় তখন আমরা বলবো বিয়ের ইলেকট্রোনেগেটিভিটিটা এর থেকে ইলেকট্রোনেগেটিভিটি
বি গ্রেটার দেন এ, বি এর ইলেকট্রোনেগেটিভ বেশি, এর তড়িৎ ঋণাত্মকতা কম। যদি বন্ড পেয়ার ইলেকট্রনটাকে বি যদি নিজের থেকে বেশি টেনে নেয়, যদি টানে, অর্থাৎ এটা মলিকুলের ক্ষেত্রেই এই ধর্মটার উৎপত্তি হয়। যেমন ধর HCl ক্লোরিনের দিকে চলে যায় ইলেকট্রনটা, আবার যদি Cl2 বলিস একদম মাঝামাঝি থাকে, ঠিক মধ্যে থাকবে Cl2, দুজনকার সমান জোরে টানছে, কিন্তু এখানে ক্লোরিন বেশি জোরে টেনে দিচ্ছে, তাহলে বলতে পারি আমরা ক্লোরিনের ইলেকট্রনিটি হাইড্রোজেনের থেকে বেশি। এইটাকে বলছে ইলেকট্রোনেগেটিভিটি, মানে বন্ড পেয়ার ইলেকট্রনটাকে নিজের দিকে টানার প্রবণতাকে বলছে ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। এটা সর্বোচ্চ হচ্ছে ফ্লুরিনের, আস্তে আস্তে ফ্লুরিন থেকে যত, এটা নির্দিষ্ট ক্রম আছে, উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে কমবে, ডান দিক থেকে বাঁ দিকেও আস্তে আস্তে কমবে। তো ব্যাপারটাকে দেখ, এটা এবার একটা জয়েন্টের জন্য বলি, মানে আগে এটা বলে দিই, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, বেরিলিয়াম, বোরন, লিথিয়াম, কার্বন, বোরন, বেরিলিয়াম, লিথিয়াম, এ। তাহলে দেখা গেছে যে ইলেকট্রনের যে স্কেলটা, ফ্লুরিনের 4.0, ক্লোরিনের 3.0, ব্রোমিনের 2.8, আয়োডিনের 2.5, অক্সিজেনের দেখা গেছে 3.5, নাইট্রোজেনের দেখা গেছে 3.0, কার্বনের 2.5, 2.0, 1.5, 1.0, আর যদি হাইড্রোজেনের দেখি সেটার হচ্ছে 2.1, এটা দেখা গেছে। আস্তে আস্তে এদিক থেকে কমে যায়, 2.1 হাইড্রোজেনের দেখা গেছে। তো আমি কিছু ভ্যালু দেখালাম, সব থেকে সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে ফ্লুরিনের, এটা হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্স, সর্বোচ্চ ভ্যালু, সর্বোচ্চ ইলেকট্রোনেগেটিভ মৌল হচ্ছে ফ্লুরিন, সেই জন্যই। তারপরে কিন্তু সেকেন্ড হায়েস্ট হচ্ছে অক্সিজেন, এটা দেখ সেকেন্ড হায়েস্ট, আর থার্ড নাইট্রোজেন আর ক্লোরিন দুটোই কিন্তু থার্ড হায়েস্ট, নাইট্রোজেন আর ক্লোরিন দুটোই কিন্তু থার্ড হায়েস্ট, এটা হচ্ছে সেকেন্ড। অক্সিজেনটা কিন্তু সেকেন্ড হায়েস্ট, দ্বিতীয় তড়িৎ ঋণাত্মক মৌলের নাম হচ্ছে অক্সিজেন, ফার্স্ট হচ্ছে ফ্লুরিন। তো এটার ক্ষেত্রে আমি জয়েন্টের একটা জায়গা বলি, ভ্যালুগুলো কী করে পেয়েছে তার একটা জায়গা বলি তোদের। এখানে আগে ছিল মুলিকেন স্কেল। মুলিকেন স্কেল এর যে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু, মুলিকেন স্কেলে ইলেকট্রোনেগেটিভিটির যে ভ্যালু আছে, মুলিকেন স্কেল ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু সমান হচ্ছে আয়নাইজেশন এনার্জি প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি বাই 2, মানে ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়নাইজেশন এনার্জি এই দুটো যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির মান কোনো মৌলের, বুঝা গেল। আর আমরা যে স্কেলটা ব্যবহার করি এটা হচ্ছে, এটাকে বলা হয় পাউলিং স্কেল। পাউলিং, এই পাউলিং স্কেলে যদি ইলেকট্রোনেগেটিভ দেখতে চাস, পাউলিং স্কেল, এই স্কেলে ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে কি En ইন মুলিকেন স্কেল বাই 3.15, 3.15 দিয়ে এটাকে, এই ভ্যালুটাকে ভাগ করে তাহলে তুই পাউলিং স্কেলে পাবি। এই ক্যালকুলেশনগুলো করে কিন্তু ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের বার করা হয়েছে, বোঝা গেল। তাহলে এই হচ্ছে পিরিয়ডিক টেবিল। তোদের আমি উচ্চ মাধ্যমিকের 11-এর পরীক্ষার জন্য কোশ্চেনগুলো শীঘ্রই দিয়ে দেবো, আর এমসিকিউ এর পরীক্ষার ব্যবস্থা করবো। তার আগে কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার একটা সাবজেক্টিভ পরীক্ষা নেব, আর তোদের এটাকেও আমি বলেছি যে এবার মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমাদের আলোচনাগুলো কিন্তু চালাবো, ঠিক আছে। তাহলে আজকে এখানেই শেষ করছি, পরের দিন কিন্তু নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে, বাই।